উচ্চকক্ষ সংসদ ক্ষমতার ভারসাম্য সহ সংবিধানে ৬২ সংস্কারের প্রস্তাব বিএনপির। আগামী সপ্তাহে সারা দেশে জরিপে নামছে কমিশন। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ইসকন নেতা চিন্ময় দাসের কারাগারে প্রেরণ। রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী কামরুল ও জ্যাকব। গণ অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সময় সাপেক্ষ বললেন তথ্য উপদেষ্টা। গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান। কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশায় ৬ যাত্রী নিহত, আহত অন্তত ২। কালিকাপুরে অনুমোদনহীন রেল ক্রসিংয়ে ঘটে দুর্ঘটনা। সিরাজগঞ্জে যমুনা রেল সেতু দিয়ে ট্রেনের ট্রায়াল রান। ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলক চলাচল, জানুয়ারিতে ছুটবে বাণিজ্যিক ট্রেন। ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। দফায় দফায় সংঘর্ষে সেনাসহ ৬ নিরাপত্তা সদস্য নিহত, দেখামাত্র গুলির নির্দেশ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। সংসদে উচ্চকক্ষ, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ সহ সংবিধানের ৬২ জায়গায় সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাবনা দেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপির পক্ষ থেকে সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। কমিশন প্রধান আলী রিয়াজ জানান, সংস্কার কমিশনের পক্ষ থেকে আগামী সপ্তাহে সারা দেশে জরিপ চালানো হবে। এতে মতামত দিতে পারবেন নাগরিকরা। বিস্তারিত প্রতিবেদনে। মঙ্গলবার জাতীয় সংসদের সংবিধান সংস্কার কমিশন প্রধানের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত প্রস্তাবনা জমা দিতে আসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল। হস্তান্তর শেষে সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধানের সূচনা থেকে তফসিল পর্যন্ত ৬২টি জায়গায় সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়েছে। সংসদে উচ্চকক্ষ, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ প্রবর্তন, গণভোটের বিধান পুনঃপ্রবর্তন সহ বেশ কিছু বিষয়ে সংশোধনের কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর ২ বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না, সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চকক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। আমরা নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি। এরই মধ্যে সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের সংস্কার নিয়ে ৫০,০০০-এর বেশি মানুষ মতামত দিয়েছেন বলে জানান কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের একটা ওয়েবসাইটে আমরা মন্তব্য সংগ্রহ করেছি, তাতে প্রায় ৫০,০০০-এর বেশি মন্তব্য আমরা। অংশীজনদের সকল প্রস্তাবনা বিবেচনায় রেখে ৫ই জানুয়ারির মধ্যে সংবিধান সংস্কারের সুপারিশ জানানো হবে বলেও জানান তিনি। যে মতামতগুলো এসছে সেগুলি আমরা বিবেচনায় নেব, বিবেচনায় নিয়ে সেগুলির মাধ্যমে যেখানে যে ধরনের সুপারিশ করা দরকার আমরা সেই সুপারিশগুলো, আমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে ৯০ দিন। আমি যেটা বলি যে যেহেতু ৬ই অক্টোবর এই কমিশনের যাত্রা শুরু হয়েছে, আমরা ৫ই জানুয়ারি পর্যন্ত সময় পাবো এরকম আশা করছি। এছাড়া আগামী সপ্তাহে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে পুরো বাংলাদেশে চালানো হবে জরিপ। গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ, সবার মতামত নেওয়া হবে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। এখানে সংস্কারের পরিধি সম্পর্কে আমরা বলেছি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে আদালতে পাঠিয়েছেন। মঙ্গলবার সকালে তাকে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে তার মুক্তির দাবিতে কয়েকটি জেলায় বিক্ষোভ করেছে তার ভক্তরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। হাসিনা সরকারের পতনের পর দেশে সনাতন ধর্মাবলম্বীদের নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস। বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকিমূলক বক্তব্য দেন তিনি। এর আগে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে ৮ দফা দাবিতে সমাবেশ করেন, যেখানে হিন্দুদের মঠ মন্দিরে হামলা, বাড়িঘর লুট, অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ তোলেন চিন্ময়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন মোহাম্মদ ফিরোজ খান।
সোমবার চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে চট্টগ্রামে নেওয়া হয় কোতোয়ালি থানায়, পরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এ সময় শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। সেটা 7 ধারায় একদম ক্লিয়ার কাট সাজার কথা বলা আছে 6 মাস। যদি কেউ জাতীয় পতাকা অবমাননা করে, তাহলে যেখানে আলাদা আইন আছে, রাষ্ট্রে আলাদা বিচার কাঠামো আছে, সেখানে কেউ একজন হুট করে এসে রাষ্ট্রবিরোধী একটা মামলা করে দিল, যেটা প্রসিডিংয়ের মধ্যে পড়ে না, সেই মিথ্যা মামলায় আজকে চিন্ময় প্রভুকে হাজতে দেওয়ার একটা আদেশ কোর্ট দিয়েছে, যেটা আমরা মনে করছি একদম সম্পূর্ণ অবৈধ। পরে কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন, তো রাষ্ট্রদ্রোহের তো কষ্টই আসে না। এই মামলাটা একটা মিথ্যা মামলা এবং এই ব্যাপারে আমরা সম্পৃক্ত, তাই আমরা মহানগর যাব। তার মুক্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেন চিন্ময়ের ভক্ত সমর্থকরা। সনাতনীর অধিকার আদায়ের জন্য বলছে, সনাতনীদের পক্ষে বলছে কথা। সসম্মানে মুক্তি দেওয়া না হলে আমৃত্যু আমরা আন্দোলন করব। এদিকে সকাল 11টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। এই সময় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরিচয় আমাদের চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছে বিনা কারণে, আমরা তার মুক্তি চাই। গ্রেফতার মানব না, ততদিন পর্যন্ত তাকে মুক্তি না দিবে আমরা রাজপথেই থাকবো। এছাড়া দেশের কয়েকটি জেলায় বিক্ষোভ করেন ইসকনের নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে চিন্ময় দাসকে প্রিজন ভ্যানে তুলে আদালত পাড়ায় বিক্ষোভ করে তার সমর্থকরা। প্রায় ঘন্টা খানেক ধরে চলছে এই পরিস্থিতি। আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, আদালত পাড়ার পরিস্থিতি এখন কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। জি, যেমনটা বলেছেন, যে ইসকন নেতা এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে গতকাল রাতে আটক করার পর থেকে কিন্তু চট্টগ্রামে সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন এবং ইসকনের যে সদস্যরা আছেন তারা বিক্ষোভ মিছিল সমাবেশ করছেন। তারপর আজ সকাল 10:30টার দিকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আদালতে তোলা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6-এর আদালত কাজী শরীফুল ইসলামের আদালত ওনাকে যখন তোলা হয়, তারপর আদালতে তাকে রিমান্ড চাওয়া হয়েছিল, কিন্তু তাকে রিমান্ড না দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পাশাপাশি তাকে কারাগারে ডিভিশন দিয়েছেন বলে আইনজীবী আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তাকে যখন আদালত থেকে নামানোর পরে যখন আদালতের নিচে যে দাঁড়ানো কারাগারে যে প্রিজন ভ্যান ছিল, সেই প্রিজন ভ্যানে তোলার পরে সনাতনী ধর্মাবলম্বীরা কিন্তু আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করছেন। এবং আমরা দেখেছি যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর যারা অনুসারী ভক্তরা রয়েছেন, তারা কিন্তু প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়েছেন মাটিতে এবং তারা মুহূর্তে স্লোগান দিচ্ছেন। তারা যদি বলছেন অন্যায়ভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটক করা হয়েছে, তাকে মুক্তি দেওয়া না হওয়া পর্যন্ত তারা আদালত প্রাঙ্গণ ছাড়বে না। এই সকাল 12টা থেকে যখন তাকে আদালত থেকে নিচে আনা হয় এবং প্রিজন ভ্যানে তোলা হয়, তারপর থেকে এখন পর্যন্ত প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যানকে অবরুদ্ধ করে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা এবং ইসকনের সদস্যরা এবং চিন্ময় কৃষ্ণ প্রভু যে সমর্থকরা রয়েছেন তারা বিক্ষোভ মিছিল করছেন এবং সমাবেশ করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। পাশাপাশি আমরা যেটি দেখেছি, আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এখানে বিজিবিকে আমরা দেখেছি, আর্ম পুলিশ ব্যাটালিয়নকে আমরা দেখেছি এবং অন্যান্য যারা সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারাও কিন্তু আদালত প্রাঙ্গণে কঠোর অবস্থানে রয়েছেন। তবে আমরা চিন্ময় কৃষ্ণ প্রভুর যে আইনজীবী তাদের সাথে কথা বলে যেমনটা জেনেছি, কোর্টের যে আদালত যে আদেশ দিয়েছেন তাকে কারাগারে পাঠানোর, সেই আদেশের বিরুদ্ধে তারা মিস মামলা করবেন এবং কোর্টে রিভিউ করবেন। তবে একটি সূত্র যেটা আমরা জেনেছি, আমরা যেটা জানতে পেরেছি, সে সূত্রে দুপুর 2টায় কিন্তু আবারও এই যে কিছুক্ষণ পরে তাকে আদালতে তোলা হতে পারে, তারপর হয়তো তার জামিন চাওয়া হতে পারে। কিন্তু জামিন দেওয়া হবে কিনা বা কি অবস্থা সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে সনাতন ধর্মাবলম্বীদের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলের কারণে পুরো আদালত এলাকায় কিন্তু একটি থমথমে বিরাজ করছে। কারণ এখানে যারা সাধারণ বিচার প্রার্থী বা অন্য যারা মানুষ আছেন তাদের মাঝে এক ধরনের আতঙ্কের কাজ করছে। কারণ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এলাকার পুরো আদালত ভবন এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা বিক্ষোভ মিছিল করছেন, তারা মহর্ম স্লোগান দিচ্ছেন এবং প্রিজন ভ্যান যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে যে প্রিজন ভ্যানে তোলা হয়েছে সেই প্রিজন ভ্যান অবরুদ্ধ করেই মূলত তারা বিক্ষোভ সমাবেশ করছে এবং পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। গত কিছুদিন আগে একটি সনাতন ধর্মাবলম্বীর একটি সমাবেশ থেকে মূলত উনি যেটি বলা হচ্ছে রাষ্ট্রদ্রোহের বক্তব্য দেওয়া হচ্ছিল। পাশাপাশি নগর নিউ মার্কেট এলাকার একটি স্তম্ভে যে গেরুয়া পতাকা লাগানো হচ্ছে, তারপরে নগরের কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। সেই মামলায় কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুকে সহ সনাতন ধর্মাবলম্বী আরো বেশ কয়েকজনকে কিন্তু আসামি করা হয়েছে। তার প্রেক্ষিতে গতকাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গোয়েন্দা পুলিশকে তাকে আটক করা হয়। তো চিন্ময় সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ সমাবেশ এবং
চিন্ময় কৃষ্ণ প্রমুখকে কারাগারের বিষয় নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ নাজিম। ইসকন নেতা চিন্ময় দাস প্রসঙ্গে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজিম। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক সহ 50 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বরাবর হেফাজত ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব এ অভিযোগ জমা দেন। তিনি জানান, শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে ব্ল্যাকআউট করে আইন শৃঙ্খলা বাহিনী অতর্কিত হামলা চালায়। গুলি করে হত্যা করা হয় শতাধিক ধর্মপ্রাণ মুসলমানকে। পরে সরকারের পক্ষ থেকে শাপলা চত্বরে কোনো গুলি দাবি করা হয়। এ ঘটনায় সুস্থ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হেফাজত নেতারা। এটি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য একটি অভিশপ্ত দিন। আমরা মনে করি যে অভিশাপ থেকে মুক্তির উপায় হলো যে এর যে কুশীলব এবং হত্যাকারী যারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে পারলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে। 2013 সালের 5 মে এবং 6 মে শাপলা চত্বর থেকে শুরু করে সারা দেশে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল মর্মে ওনারা একটা অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে বিজ্ঞ চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করেছেন। অভিযোগটা আমরা গ্রহণ করেছি। এটি তদন্তের জন্য আমরা ইতিমধ্যে পাঠানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছি। ঢাকা নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 8 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকাল 10টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তায় তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আনা হয়। গেল 19 জুলাই বৈষম্য বিরোধী গণ আন্দোলনের সময় ঢাকা নিউ মার্কেট এলাকার প্রিয়াঙ্গন শপিং সেন্টারের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। নিহত ব্যবসায়ী শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত 21 আগস্ট নিউ মার্কেট থানায় এ মামলা করেন। মামলার অভিযুক্তদের মধ্যে আছেন ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান ও আমির হোসেন আমু। যেই জন্য বিজ্ঞ আদালতে আজকে অ্যাডভোকেট কামরুল ইসলামকে উঠানো হয় নাই, আমরা তার পরবর্তীতে যে আইনি প্রসিডিংগুলি আছে সেগুলি আমরা আইনজীবী হিসাবে আমরা সেই প্রসিডিংগুলি সম্পূর্ণ করেছি। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ একটু সময় সাপেক্ষ এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এজন্য রাজনৈতিক দল ও জনগণের সহায়তা চান তিনি। সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন উপদেষ্টা। গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার অবাধ তথ্য প্রবাহ চায়, তবে সোমবার মোল্লা কলেজের সংঘর্ষের ঘটনায় অনেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেনি। ছাত্র নিহতের খবর দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছে। আইন শৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে বলেও জানান তথ্য উপদেষ্টা। আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা একটা বিপ্লব পরবর্তী একটা পরিস্থিতির মধ্যে আছি এবং বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু ল অ্যান্ড অর্ডারের ব্রেক হয়। ফলে নতুন করে আবার ল অ্যান্ড অর্ডারটা তৈরি হইতে কিছুটা সময় আসলে লাগে। আমরা এটাই বলছি যে এটা গণমাধ্যমের ওইখানে দায়িত্ব আছে, তবে যেটা যখন এটা ল অ্যান্ড অর্ডারের জায়গায় যাবে তখন সরকার তো অবশ্যই তার যেই ভূমিকা সেটা সে পালন করবে। ভুল চিকিৎসায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যু হয়নি বলে দাবি করেছে ন্যাশনাল মেডিকেল কলেজ। সেই সঙ্গে কয়েকটি কলেজের শিক্ষার্থীদের হামলায় হাসপাতালের 10 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। দুপুরে এক ব্রিফিংয়ে এসব কথা জানান মেডিকেলের পরিচালক ইফাত আরা। আর উপপরিচালক রেজাউল হক বলেন, মরদেহ আটকে রাখার কোনো ঘটনা ঘটেনি। 36,400 টাকা আইসিইউ বিল স্থগিত করা হয়। মৃত্যুর পর 6 সদস্যের কমিটি করা হলেও গুজব ছড়ানো হয় 10,000 টাকার জন্য চিকিৎসা দেওয়া হয়নি অভিজিৎকে। মোল্লা কলেজের শিক্ষার্থীদের ঠেকাতে কবি নজরুল বা সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হাসপাতাল কর্তৃপক্ষ ডাকেনি বলেও জানায় কর্তৃপক্ষ। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের বিষয়টি যেহেতু একটি মেডিকেল ইস্যু এবং হাসপাতাল কর্তৃপক্ষের সত্যতা যাচাই করা একজন ডাক্তারের পক্ষে সম্ভব, সেহেতু তদন্ত কমিটিতে শিক্ষার্থীদের মনোনীত ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসক
নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সদস্যের তদন্ত কমিটির পূর্ণাঙ্গতা নিশ্চিত করে অভিজিতের চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি বা অবহেলা ছিল কিনা এ ব্যাপারে দ্রুত অনুসন্ধান করে নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে প্রতিবেদন প্রকাশ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংঘর্ষের পর রাজধানীর ডেমরার মোল্লা কলেজ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আর আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মোল্লা কলেজে আর কি বলছে কলেজ কর্তৃপক্ষ, জানাবেন বিস্তারিত। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি পুরো কলেজ ভবনটি কিন্তু একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে থাকা কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহ ক্লাসরুম সবগুলো কিন্তু মোটামুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে এখন এই মুহূর্তে কতদিন যে লাগবে ক্লাস শুরু হতে সেটি কিন্তু এখন পর্যন্ত সেখানে বলা সম্ভব হচ্ছে না। আমরা সকালে কথা বলেছিলাম মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষের সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে কমপক্ষে 50 কোটি টাকা তাদের ক্ষতি হয়েছে, যে পরিমাণ ক্ষতি তাদেরকে গতকালকে যে হয়েছে। এবং আমরা দেখেছি যে পুরো বিল্ডিং এর যে গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে এবং ক্লাসের যে সব হোয়াইট বোর্ড ছিল, ব্রেঞ্চ ছিল, টেবিল ছিল, ফ্যান ছিল সবগুলো কিন্তু মোটামুটি ভেঙে ফেলা হয়েছে। সেখানে কিন্তু একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং আমরা দেখেছিলাম সেখানকার রিসিপশন, কাউন্টার, অনুষদ যেসব অবকাঠামো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সামনে যেসব গেটগুলো রয়েছে সেগুলোও কিন্তু মোটামুটি ভেঙে গিয়েছে। এবং যেহেতু কয়েক হাজার শিক্ষার্থী সহ সাধারণ মানুষ তারা কিন্তু কয়েক ঘন্টা ধরে এই হামলা চালিয়েছে, ফলে সেটি কিন্তু ব্যাপক একটা ধ্বংসযজ্ঞ পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন যে পুরো বিল্ডিংটি সেটি কিন্তু অনেকটা নতুন বিল্ডিং ছিল এবং সেখানে কিন্তু পুরোটাই কিন্তু এখন অকার্যকর হয়ে পড়েছে। এবং আমরা দেখেছিলাম যে অধ্যক্ষের কক্ষ সহ আনুষঙ্গিক যেসব বড় বড় ভিআইপি কক্ষ ছিল সেগুলোও কিন্তু মোটামুটি ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। এবং সেখানে আমরা দেখেছিলাম যে বেশ কিছু শিক্ষার্থী যদিও আহত হয়েছেন এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরাও তারা কিন্তু আহত হয়েছেন। একইভাবে যেসব শিক্ষার্থী এখানে হামলা করতে এসেছিল তারাও কিন্তু আহত হয়েছে এবং সেটি কিন্তু একটা পুরো কলেজের যে সিনারিও সেটি কিন্তু অনেকটা বর্ণনাতীত। এবং আমরা দেখেছিলাম যে সেখানে থেকে থেকে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা তারা কিন্তু আসছেন এবং দেখছেন যে কিভাবে আসলে তাদের যে প্রতিষ্ঠানটিকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে তারা কিন্তু অনেকে কান্না করতে দেখছিলাম। এবং সেখানে সাধারণ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তারা কিন্তু বারবার আসছিলেন এবং দেখছিলেন যে আসলে পুরো ক্লাসরুমগুলোকে আসলে কিভাবে এখানে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। এটি কিন্তু অনেকটা অমানবিক একটি বিষয়, যেহেতু আজকে আগামী কালকে থেকে আসলে একটি তাদের পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত কিভাবে নিবে সেটি কিন্তু কলেজ কর্তৃপক্ষ বলছেন। শিক্ষার্থীরা বলছেন যে তাদের এতে ব্যাপক পরিমাণ আসলে লেখাপড়ার যে ঘাটতি সেটি কিন্তু হচ্ছে। এবং কলেজ কর্তৃপক্ষ আমরা যেটি বলছিলাম যে তারা 50 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এবং তারা একটি মামলা করার প্রস্তুতি নিয়েছে। এবং আমরা দেখেছিলাম যে কয়েক দফা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কলেজ ভবনের ভিতরে এসেছেন এবং তারা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং কি পরিমাণ ক্ষতি নিরূপণ সেটি কিন্তু করবার চেষ্টা করছেন এবং মামলা সে অনুযায়ী হওয়ার প্রক্রিয়া রয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ হাসান। রাজধানী ডেমরা থেকে সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান। কুমিল্লার বুড়িচংয়ে কালিকাপুর রেল ক্রসিং ট্রেনের ধাক্কায় 3 নিহত হয়েছেন অটোরিকশার 6 যাত্রী। এতে গুরুতর আহত চিকিৎসা নিচ্ছে আরো 2 জন। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। সহকর্মী সুমন কবিরের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকালে অটোরিকশায় বাক্সিমূলের খোদাইতলি থেকে কালিকাপুর বাজারে যাচ্ছিল রফিক, লুৎফা, শানু, সাজু ও সফরজান বেগম। তাদের বহনকারী অটোরিকশাটি রেল ক্রসিংয়ে পার হওয়ার সময় দ্রুতগতির চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 4 জনের। আমার মা এখান থেকে যাওয়ার কথা ছিল, আমি জানি না। আমার নন্দের জামে যে কইতাছে ভাবি কেন তো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে কোনে আপা, আমি দৌড়ে আইছি। আইয়া সেরা দেখি আমার মার দুধের ডিব্বা, আমার মায়ের না পড়ে গেছে। আমাদের গ্রাম ভিত্তিক রেল স্টেশনের যে প্রত্যেকটা রাস্তা যে পারাপারের যে অবস্থাটা, যেটা আমাদের কোনো রাস্তা মানুষ আইতেছে যাইতেছে কিন্তু কোনো সুশৃঙ্খল কেউ নাই, এরকম দায়িত্ব নেওয়ার মতো এলাকা ভিত্তিক
সবাই আছে কিন্তু বলার সময়, কিন্তু কাজের বেলা কেউ নাই। বুড়িচুং থেকে কালিকাপুর থেকে বুড়িচুং রোডে ম্যাক্সিমাম সময় দুর্ঘটনা ঘটে থাকে। এর মূল কারণ হচ্ছে আমাদের এইদিকে কোন ক্রসিং না থাকার কারণে এদিকে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। চেয়ারম্যান দায়িত্বে আছে, তাদের ব্যর্থতা, রোডসেন হাইওয়ের ব্যর্থতা, রেলওয়ে কর্তৃপক্ষের ব্যর্থতা। এই দুর্ঘটনা হচ্ছে আপনার রোডের ভিতরে আপনার কোনো রেল কোর্স নাই, রেল কোর্সের কারণে এগুলো দুর্ঘটনা হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরও একজন যাত্রীর মৃত্যু হয়। বাকি 3 জনকে গুরুতর আহত অবস্থায় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরও একজনের মৃত্যু হয়। কুমিল্লা রেলওয়ে পুলিশ ইনচার্জ মোস্তফা কামাল জানান, অসতর্কতাবশত অনুমোদনহীন লেভেল ক্রসিং পার হতে গিয়েই এ দুর্ঘটনা। এটা একটা অবৈধ রাস্তা, এখানে রেল কর্তৃপক্ষ এখানে কোনো গেটের অনুমোদন দেয়নি। তো গেট না থাকায় যে রেল লাইনের উপরে এসছে আর ট্রেন আসে মারতে ধাক্কা মারাতে ঘটনাস্থলে আমরা এসে একটা লাশ পেয়েছি এবং লোক মাধ্যমে জানতে পেরেছি আরো 4-5 জন মারা গেছে, যা পাশাপাশি বাসা, লাশ সবাই নিয়ে গিয়েছে। নিহত সবার বাড়ি বাক্সিমূলে বলে জানা গেছে। এ ঘটনায় 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দীর্ঘ প্রতীক্ষার পর সিরাজগঞ্জ যমুনা নদীর বুকে নির্মিত দেশের বৃহৎ রেল সেতু জুড়ে শুরু হয়েছে ট্রায়াল ট্রেনের টেস্ট রান। সকালে আপ ও ডাউন লাইনে 2টি ট্রায়াল ট্রেনের মাধ্যমে শুরু হয় এই টেস্ট রান, যা চলবে আগামীকাল পর্যন্ত। মঙ্গলবার সকাল 9:50 পরীক্ষামূলকভাবে ট্রেন চলল সিরাজগঞ্জ যমুনা রেল সেতুতে। একই সাথে আপ ও ডাউন লাইন থেকে টেস্ট রান শুরু করা হয়। প্রকল্প সূত্রে জানা গেছে 2020 সালের আগস্ট মাসে 9,007 কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তী সময়ে এই ব্যয় বেড়ে দাঁড়ায় 16,096 কোটি টাকা। এর মধ্যে জাইকা দিয়েছে 12,002 কোটি টাকা। এই প্রকল্পের নির্ধারিত সময় ছিল 2016 সালের জুলাই থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত। পরে এই সময়সীমা ডিসেম্বর 2024 পর্যন্ত বাড়ানো হয়। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুতে 2025 সালের জানুয়ারি থেকেই বাণিজ্যিকভাবে শুরু হয় রেল চলাচল। রেল কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রথম দফায় 20 কিলোমিটার এবং দ্বিতীয় দফায় 40 কিলোমিটার গতিতে পরীক্ষামূলকভাবে ট্রায়াল দেওয়া হয়। আমরা WD1 প্যাকেজ থেকে পিয়ার 50 থেকে 10 কিলোমিটার গতিতে সকাল 9টায় আমরা সিরাজগঞ্জ পার্শ্বের উদ্দেশ্যে আমরা এখান থেকে চলে যাই। তো আমরা সেখান থেকে আবার পুনরায় 20 কিলোমিটার গতিতে আবার পুনরায় এই টাঙ্গাইল পারে ফেরত আসি। এখন আবার দ্বিতীয় শিফটে আবার 40 কিলোমিটার গতিতে চালানো শুরু করেছে। পুরোদমে রেল চলাচল শুরু হলে সমৃদ্ধ হবে উত্তরবঙ্গের অর্থনীতি, এমন প্রত্যাশা বিশ্লেষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। দুর্নীতি পিছু ছাড়ছে না বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের। অভিযুক্ত ব্যক্তিরাই পদোন্নতি পেয়ে দখল করে রাখছে চিফ ইঞ্জিনিয়ার পদটি। একই প্রকল্পে দুর্নীতিতে অভিযুক্ত সাবেক চিফ ইঞ্জিনিয়ার শহীদুল আফরোজকে ছুটিতে পাঠিয়ে গদিতে বসানো হয়েছে আরেক অভিযুক্ত হাবিবুর রহমানকে। যদিও বেবিচক চেয়ারম্যানের দাবি, ধাপে ধাপে চলছে সংস্কার। ইশাদ সোহেলের ক্যামেরায় আলমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। যুগের পর যুগ একটি চেয়ার হয়ে উঠেছে দুর্নীতির এপিটোপিট। এ যেন পুরনো বোতলে নতুন মদ। বলছিলাম বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চিফ ইঞ্জিনিয়ার পদটির কথা। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাতে বছরের পর বছর চলছে মেগা দুর্নীতি। একাধিক দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক চিফ ইঞ্জিনিয়ার শহীদুল আফরোজকে 21 নভেম্বর ছুটিতে পাঠায় বেবিচক। একই পদে পদোন্নতি দেয়া হয় দুর্নীতিতে অভিযুক্ত আরেক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানকে। অভিযোগ আছে দেশের গুরুত্বপূর্ণ 7টি বিমানবন্দরে বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন তিনি। এ সময় ত্রুটিপূর্ণ নকশা প্রণয়ন, ভূমি অধিগ্রহণে টাকা আত্মসাৎ ও ঘুষ বাণিজ্যের কারণে মুখ থুবড়ে পড়ে এসব প্রকল্প। অভিযোগের বিষয়ে জানতে হাবিবুর রহমানের মুখোমুখি হতে চাইলে বিভিন্ন অজুহাতে দেশ টিভির প্রতিবেদককে এড়িয়ে যান তিনি।
তবে বেবিচক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে রয়েছে জিরো টলারেন্স। ধাপে ধাপে সকল পদে সংস্কার করা হবে বলেও জানান তিনি। আমরা এখানে আসার পরে বলেছি করাপশন জিরো টলারেন্স, এবং করাপশনে যদি কেউ এনগেজ হয়ে থাকে হি উইল বি পেনালাইজড, হি উইল বি পানিশড, এবং এখানে সিভিল থাকতে পারবে না। যেটা পর্যায়ক্রমে আমরা করছি, একবারে করলে পুরো অর্গানাইজেশন যদি একবারে আমি সংস্কার করি তাহলে ডিফিকাল্টিস তৈরি হয়ে যায়। ক্লিয়ার মেসেজ হচ্ছে যে আমাদেরকে করাপশন ফ্রি হতে হবে, সিভিল এভিয়েশনকে একটা অত্যাধুনিক এবং সুন্দর এবং করাপ্ট ফ্রি একটা অর্গানাইজেশনে করে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ে যেতে হবে, যাতে সবাই এটাকে এক্সাম্পল হিসেবে গ্রহণ করে ভবিষ্যতে। এর আগেও দুর্নীতিতে অভিযুক্ত সাবেক চিফ ইঞ্জিনিয়ার আব্দুল মালেকের বিষয়ে তদন্ত করছে দুদক। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জে বাবা খুন আর নিজের ধর্ষণের বিচার না পেয়ে আত্মহত্যার ঘটনায় প্রধান আসামি রফিকুলের বিচার চলবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি KM হাফিজুল আলম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদেশ বাতিল করে তার বিচার চালানোর নির্দেশ দেন। এর আগে নারায়ণগঞ্জের ট্রাইব্যুনাল রফিকুলকে অব্যাহতি দেয়। সেই আদেশ চ্যালেঞ্জ করে ভুক্তভোগীর মায়ের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এই নির্দেশ দেন। আজ জাস্টিস KM হাফিজুল আলম এবং জাস্টিস মোহাম্মদ আতাবুল্লাহ সমন্বয়ে গঠিত বেঞ্চ এই অব্যাহতির আদেশকে বাতিল করে এবং ধর্ষকের বিরুদ্ধে প্রসিকিউশন চালানোর নির্দেশ দেয়। দেখছেন সংবাদ দুপুর।